12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিনে নতুন সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা সহ বেশ কিছু কাজ রীতি অনুযায়ী নির্ধারিত হবে। সংসদ অধিবেশন ঘিরে নিরাপত্তা জোরদার। সংসদ ভবন এলাকায় সভা সমাবেশ এরই মধ্যে নিষিদ্ধ করেছে প্রশাসন। দর্শক, আজ একটু কথা বলতে চাই নতুন সরকার সংসদ তারুণ্যের বাংলাদেশ নিয়ে। দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে, দুজন এমপি যারা জাতীয় সংসদের সদস্য, তাদের আমন্ত্রণ জানিয়েছি। শহীদুল ইসলাম বাবুল রয়েছেন আমার সঙ্গে, সংসদ সদস্য, বিএনপি থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য রয়েছেন হান্নান মাসুদ, তিনি সংসদ সদস্য এনসিপি, নতুন রাজনৈতিক দল। হান্নান মাসুদ, আপনাকে দিয়ে আসলে আজকের দেশ ভাবনা শুরু করতে চাই। আপনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি বিরল ঘটনার সাক্ষী হয়েছেন, সেটি হচ্ছে যে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আপনি নির্বাচিত হয়েছেন। তরুণ প্রজন্মের এই বিশাল প্রত্যাশার চাপ আপনি কিভাবে আসলে সামলাবেন? কাল থেকে তো সংসদ শুরু হচ্ছে। আসলে আমরা চাপ নিতে চাচ্ছি না, আমরা আসলে আমাদের কাজগুলো করে যেতে চাচ্ছি। আমাদের নিজেদের একটা গাইডলাইন রয়েছে, সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে কাজগুলো এগিয়ে নিতে পারলে একসময় এসে তরুণরা বুঝতে পারবে যে আমরা তাদের জন্য কি করে যাচ্ছি। আসলে বাস্তবতা হচ্ছে তরুণ বলতে তো আমরা নিজেরাই তরুণ। আমরা তো এই প্রজন্মের ভাষা বুঝি, এই প্রজন্ম আসলে চাই কি, পরিবর্তনের কি আকাঙ্ক্ষা তাদের, এই কথাগুলোই আমরা তরুণদের পক্ষ থেকে জাতির সামনে, দেশের সামনে, মানুষের সামনে তুলে ধরতে চাচ্ছি। এবং পাশাপাশি হচ্ছে সরকারের সাথে আমরা তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে যে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, সেই গভর্নমেন্টের সাথে আমরা ডিল করতে চাচ্ছি যে এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা এই দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, এটা এই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করার আপনাদের দায়িত্ব। এবং সেটা নিয়ে ওনাদের সাথে বার্গেইন করতে চাচ্ছি যে এটা যেন হচ্ছে বাস্তবেই যেন বাস্তবায়ন করতে পারে সরকারের উপর যতটুকু চাপ সৃষ্টি করা যায়। এখানে বিষয়টা এমন না যে আমরা আসলে হচ্ছে সহযোগিতাপূর্ণ যেই চাপ সৃষ্টি করা যায়, সহযোগিতার পাশাপাশি সেই ধরনের চাপ সৃষ্টি করতে চাচ্ছি। সংসদ কখনো যেন অকার্যকর হয়ে না উঠে, আমরা সেটা নিশ্চিত করতে চাচ্ছি। সংসদে যেন হচ্ছে বৈরিতাপূর্ণ পরিবেশ তৈরি না হতে পারে, যেটা আমরা আগের সংসদগুলোতে দেখেছি যে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, আক্রোশ, ক্ষোভ সব যেন এসে সংসদে ঝাড়ত। সেটা থেকে আমরা বের হয়ে নতুন একটা ধারা দিতে চাচ্ছি। আমরা 24 পরবর্তী বাংলাদেশে মানুষের সামনে মানুষ একটা ডিবেট দেখবে, সংসদে মানুষ তাদের সমস্যাগুলা বলার মতো কিছু লোককে সংসদে পাবে। সেই জায়গা থেকে তরুণদের পক্ষ থেকে আমরা যে কয়জন আছি এনসিপির পক্ষ থেকে, আমাদের সবারই বয়স 35-এর নিচে, তো আমাদের 4 জনেরই বয়স 30-এর নিচে। তো এটা বাংলাদেশের ইতিহাসে আসলেই বিরল ঘটনা, যা হচ্ছে একটা রাজনৈতিক দলের 6 জন এমপি হয়েছেন এবং 6 জনই সকলেই 35-এর নিচে এইজ এবং হচ্ছে 30-এর নিচে। তাদের 7 জনেরই এইজ, সভাপতি সেক্রেটারি 2 জনেরই এইজ হচ্ছে 30-এর নিচে, এবং মানুষ এদেরকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। এটা এসেছে। পাশাপাশি আরও কিছু বলতে চাইলে, আমাদের আসলে এই সংসদে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যেমন একেবারে দ্বীপাঞ্চলের ছেলে হিসাবে আমি প্রতিনিধিত্ব করতেছি, যেখানের মানুষজন নদী ভাঙ্গনের শিকার, ব্যাপক হারে মানুষ দারিদ্রতার শিকার, এখানে ডাকাত কবলিত, সন্ত্রাস কবলিত এরিয়া, এই জায়গার প্রতিনিধিত্ব করতেছি। ঠিক একইভাবে হচ্ছে একেবারে উত্তরবঙ্গের যারা হচ্ছে দীর্ঘদিন ধরে বঞ্চিত, লাঞ্ছিত, সে তাদের প্রতিনিধিত্ব করতে আক্তার হোসেন আসছে সেই রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে আছে আতিক মুজাহিদ ভাই। আবার ঠিক একইভাবে হচ্ছে শহরের সেই এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব করতে নাহিদ ইসলাম আছে। আবার হচ্ছে উঠতি শ্রেণী, যেই আপনার বাংলাদেশের যে উঠতি শ্রেণীটা রয়েছে, মধ্যবিত্ত শ্রেণী আমরা যাদেরকে বলি, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করতে আব্দুল্লাহ আমিন ভাই আছেন, নারায়ণগঞ্জের একটা আসন থেকে উনি নির্বাচিত হয়েছেন। তো এই পুরো একটা কম্বিনেশন হয়েছে। আবার হাসনাত আব্দুল্লাহ আছেন, যে বাংলাদেশের একটা ঐতিহাসিক জায়গা থেকে, কুমিল্লা থেকে, আমাদের এক একজন লোক এক একটা জায়গার ভয়েস হবে এবং পুরো বাংলাদেশের তরুণদের ভয়েস হবে। এটা আসলে একটা সুন্দর, এবং হয়তোবা উপরওয়ালা লিখে রাখছেন যে বাংলাদেশের সব জায়গার, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, সব জায়গার প্রতিনিধি একটা রাজনৈতিক দলের প্রথম 1 বছরের মধ্যে নির্বাচন হয়েছে, 1 বছর না পূর্ণ হইতে সেই নির্বাচনে তাদের এই অবস্থানটা দিয়েছে। নিশ্চয়ই। হান্নান মাসুদ বলছিলেন, শহীদুল ইসলাম বাবুল, কাল যখন সংসদ বসবেন, সংসদ আমরা দেখছি যে আপনাদের তো ভূমিধস বিজয় হয়েছে আপনার দলের, এটি সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ হবে কিনা, বা একতরফা সংসদ হচ্ছে কিনা? আপনি তো একদম তৃণমূলের রাজনীতি করেন অনেক বছর। না, একতরফা সংসদ হবে না। এখানে আমাদের দলেরও গাইডলাইন, সরকার দল, পার্লামেন্টের ডেমোক্রেসিটা হলো সরকার এবং বিরোধী দল দুইটা পাখার মতো। একটা পাখা বিকল হলে আর একটা পাখা চলবে না।
সেই জন্য সংসদকে প্রাণবন্ত করা, কার্যকর করা এটা সরকারি দলের যেমন দায়িত্ব এবং বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এই সংসদ কার্যকরের উপর বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে। বাংলাদেশের অনেক সমস্যা, সম্ভাবনা, সেইগুলোকে এগিয়ে নিতে আমরা সরকারি দল বিরোধী দল একসাথে আমরা এগিয়ে নিয়ে যাব। আর বিরোধী দলের তো একেবারে নগণ্য সংখ্যক সদস্য এরকম আছে, বিষয়টা না তাদের ভালোই আছে। এবং সংসদকে আপনার মনে আছে যে 29 জন সদস্য ছিল বিএনপি, সেই 29 জন সদস্য সেই পার্লামেন্টকে কিন্তু দীর্ঘদিন উজ্জীবিত রেখেছিল, প্রাণবন্ত রেখেছিল, হ্যাঁ, আওয়ামী লীগের সময়। তো এইবার তো মাশাআল্লাহ অনেক সংসদ সদস্য বিরোধী দলে, প্রায় শতকরার কাছাকাছি আর কি। তো সেই জন্যে এই পার্লামেন্টটা একটা চমৎকার পার্লামেন্ট হবে। এইখানে ডিবেট হবে, এইখানে দেশের পক্ষে কথা হবে, বিতর্ক হবে, ওয়াকআউটও হতে পারে। এর মধ্য দিয়েই সংসদটা প্রাণবন্ত থাকবে। বাট আমরা এই সংসদকে ওই যে গানের আসর, নাচের আসর আর ওই মজবার আসর, এটা আমরা করতে চাই না, যেখানে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা যেই সংসদের জন্য ব্যয় হয়, এই দেশের মানুষের খেটে খাওয়া মানুষের টাকা, সেইখানে যাতে মানুষের কথা হয়, গণতন্ত্রের কথা হয়, জনগণের পক্ষে কথা হয়, কল্যাণ, সত্য, ন্যায়, ইনসাফের পক্ষে কথা হয়, এটাই আমাদের গোল বা টার্গেট। কিন্তু নির্বাচনের আগে তো আপনারা তারুণের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সংসদেও আমরা দেখছি যে তরুণ প্রতিনিধি রয়েছে। মন্ত্রিসভা আসলে কেমন হলো এটা নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। তরুণদের উপস্থিতি কেমন দেখলেন, নাকি ঝানু যারা রাজনীতিবিদ অভিজ্ঞ তাদের নিয়ে এই মন্ত্রিসভা? না, এটা তো সমন্বয় হয়েছে, অসাধারণ সমন্বয় হয়েছে। প্রবীণরা আছেন, মধ্যবয়সী লোক আছেন, নবীনরাও আছেন। এবার আমরা সরকারি দলে 146 জন নবীন সদস্য নির্বাচিত হয়েছি, নতুন, হ্যাঁ, পুরনো মাত্র কয়েকজন। তো সেই জন্যে আমার মনে হয় নবীনের আধিক্য এখানে আছে, হ্যাঁ, এবং নবীন মন্ত্রী পরিষদেও আছে, যেটা কেউ চিন্তাও করেনি। অভাবনীয় ব্যাপার যে নতুন নতুন সদস্য প্রথমবার নির্বাচিত হয়ে ক্যাবিনেট মন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, হুইপের দায়িত্ব পেয়েছে, এরকম আছে। তো এই নবীন, এবং শুধু নবীন দেওয়া তো হবে না, প্রবীণের অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ। পার্লামেন্টারি ডেমোক্রেসির দেশ, সরকার চালানো, প্রবীণ আর নবীনের সমন্বয়ই যে কম্বিনেশন হবে, সেটাই উত্তম কম্বিনেশন বলে আমরা মনে করি। নিশ্চয়ই। হান্নান মাসুদ, আবার একটি প্রশ্ন আপনি যদিও তুলছিলেন যে আপনারা কেমন বিরোধী দল হবেন, এটির একটু বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। আপনারা তো প্রথাগত বড় দলগুলোর থেকে আপনাদের দলের বয়স 1 বছরের কিছু বেশি। আপনি বললেন বাংলাদেশের একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব এলাকার অন্তত 6 জন তো প্রতিনিধিত্ব আপনারা করছেন। আপনারা আসলে কতটা শক্তিশালী বিরোধী পক্ষ হতে পারেন, নাকি একদম ভাই যেমন বলছিলেন ওয়াকআউটও হবে, নাচ গানের আসর হবে না, এই সংসদে আপনারা কতটা ভূমিকা পালন করবেন? দেখেন যে হচ্ছে আমরা কতটুকু ভূমিকা রাখতে পারবো সেটা অনেকটা সরকারি দলের উপরও নির্ভর করবে। সরকারি দল আমাদেরকে কতটুকু স্পেস দিবে। সরকারি দল প্রায় 223টা আসন নিয়ে সরকারি দল গঠিত হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যাকে বলে, এই ক্ষেত্রে নির্বাচন নিয়ে অনেকটা কোশ্চেন আছে, কিন্তু এটাকে ব্যাপক কোনো কোশ্চেন আছে বলে আমি মনে করি না। আমি তো নির্বাচনটাকে কাছ থেকে দেখেছি। আমি আমার আসনের কথা বলবো যে আমার আসনে 50-50 নির্বাচন হয়েছে। এটা যেখানে আমরা আশা করছি যে এটা অন্তত 80% সুষ্ঠু নির্বাচন হবে, সেই জায়গা থেকে সরকারি দল যেটা আছে তারা একটা আলাদা প্রভাব বিস্তার করেছে, যেই ক্ষেত্রে এমনকি আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খেয়েছে তাদের অস্ত্রের বিপরীতে কন্ট্রোল করতে। আমার 30-এর উপর কেন্দ্র দখল হয়ে গেছে। এখন সেই ধারাবাহিকতা যদি হচ্ছে সংসদেও যদি থাকে যে আমরা এখানে আধিপত্য দেখাবো, আমরা এখানে শক্তি দেখাবো, তাহলে হয়তো বা আমরা আমাদের যেই চিন্তা আছে সেই চিন্তা অনুযায়ী আমরা হয়তো কার্যকর ভূমিকা রাখতে পারবো না। তবে আমরা আশা করি যে জনাব তারেক রহমান সাহেব যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, উনি ওনার নেতৃবৃন্দকে সংসদে এবং সংসদের বাইরে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তাদেরকে কন্ট্রোল করবেন, এবং নতুন রাজনৈতিক দল হিসাবে এবং অভ্যুত্থানের নেতৃত্ব হিসাবে এনসিপিকে আলাদা সম্মান দেওয়া হবে বলে আমরা সেটা মনে করি আর কি। আমরা এটা বিশ্বাস করতে চাই। এই ক্ষেত্রে এনসিপি অবশ্যই চাইবে যে হচ্ছে সরকারের কন্টিনিউটা থাকুক। আমি নিজে ব্যক্তিগতভাবে চাইবো যে হচ্ছে সরকার যেন অন্তত 5 বছর পূরণ করে যেন হচ্ছে আমরা নতুন নির্বাচনের দিকে যেতে পারি, এমন কোনো পরিবেশ তৈরি না হোক যাতে করে হচ্ছে রাস্তায় আন্দোলনে বড় ধরনের আন্দোলন করতে হয়, এমন কোনো পরিবেশ যাতে তৈরি না হোক যে সরকার পতন আন্দোলন করতে হয়। কারণ বাংলাদেশ আসলে হচ্ছে এমন একটা ভঙ্গুর অবস্থায় আছে, বাংলাদেশে এই ধরনের ভার আর নিতে পারবে না এই ধরনের। সেই ক্ষেত্রে যে শুধু বিরোধী দল চাইলেই হবে তা না, সরকারি দলকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে পা দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ধাপ
ধাপে প্রত্যেকটা স্টেপে সরকারকে আসলে হচ্ছে অনেক বেশি সচেতন হইতে হবে, অনেক বেশি কেয়ারিং হইতে হবে। কারণ এই প্রজন্ম যে সাহসটা 24-এর মধ্য দিয়ে পাইছে এবং হচ্ছে প্রশাসনের যে মেরুদণ্ডটা মোটামুটি পুলিশ প্রশাসনের যে ধরনের নৈতিক ভিত্তিটা ভেঙে গেছে, সরকার চাইলেই মানে হচ্ছে যে কোনো বড় আন্দোলনকে আসলে কন্ট্রোল করা টাফ হয়ে যাবে সরকারের পক্ষে। সেই ক্ষেত্রে সরকারকে অবশ্যই দেখতে হবে যেন বড় আন্দোলনের কোনো সুযোগ আসলে হচ্ছে কেউ না পায়। আর সংসদের ভিতরের ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে এনসিপির যে কয়েকজনই নির্বাচিত হয়েছে আপনি দেখছেন যে হচ্ছে এরা সকলেই হচ্ছে ভোকাল, অলওয়েজ ভোকাল। সংসদে থাকলেও ভোকাল, সংসদের বাইরেও ভোকাল। এবং গত 6 মাস বলতে গেলে ওয়ান কাইন্ড অফ বিরোধী দলের ভূমিকায় পালন করছে। যা হচ্ছে রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল সবাই যখন একদিকে ছিল তখন এনসিপি তাদের নিজস্ব অবস্থান তৈরি করছে, অবস্থান তৈরি করে তারা তাদের ভয়েস রেজ করছে। ঠিক একই ধরনের সংসদেও দেখবেন যে হচ্ছে এনসিপি এবং হচ্ছে 11 দলীয় জোট, যেই সকল ক্ষেত্রে 11 দলীয় জোট সহ এবং এনসিপি সহ একসাথে ভূমিকা রাখবে। এনসিপির নিজস্ব অবস্থানও থাকবে, একেবারে যে কখনো নিজস্ব অবস্থান প্রকাশ করবে না তা না। এনসিপির নিজস্ব অবস্থান জাতির স্বার্থে যখন দেখানো দরকার সম্পূর্ণ অবস্থানটা তারা দেখাবে। এই ক্ষেত্রে কখনো এনসিপির পক্ষ থেকে এমনটা হবে না যে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত আক্রোশ, ক্ষোভ সেটা সংসদে আসবে না। জাতির স্বার্থে যে কথাগুলো আসবে, ন্যাশনাল ইস্যুগুলা এবং তার লোকাল সমস্যাগুলা, সেই সমস্যাগুলো তুলে ধরবে। যেমন আমি এনসিপির পক্ষ থেকে নেতৃবৃন্দ, আমি অবশ্যই হচ্ছে প্লাবিত অঞ্চল যেগুলো আছে, যে সকল অঞ্চলে মানে হচ্ছে দ্বীপাঞ্চল, নতুন ভূমি যেগুলো আছে, যে সকল জায়গায় সন্ত্রাস প্রবণ এরিয়া আছে, নদী ভাঙ্গনজনিত এরিয়া আছে, ব্যাপক মানুষ জেলে যারা আছে তাদের ভোকাল হব। আমি নদী ভাঙ্গনের শিকার মানুষের ভোকাল হব, ভয়েস হব, নদী ভাঙ্গনের শিকার মানুষের ভয়েস হব। আমি হচ্ছে জেলেদের ভয়েস হব, কৃষকদের ভয়েস হব। ঠিক তেমনই আবার হচ্ছে যারা হচ্ছে আমাদের যারা ঢাকায় আছেন তারা হচ্ছে উঠতি শ্রেণীর ভয়েস হবেন, যারা হচ্ছে নতুন করে একটা ফ্ল্যাটের মালিক হতে চাচ্ছে। আমাদের প্রত্যেকের কিন্তু হচ্ছে আলাদা আলাদা জায়গা থেকে ভয়েস হওয়ার সুযোগ আছে। এবং এই দেশটাকে আসলে হচ্ছে আমরা তো জন্ম থেকেই একটা দুঃশাসন দেখে আসছি, সেই দুঃশাসনের অভিজ্ঞতাটাকে আমাদের কাজে লাগিয়ে আমরা সুশাসন কিভাবে করতে হবে এবং কেমন সুশাসন আমরা দেখতে চাই সেটা মানুষের কাছে তুলে ধরতে পারবো। আবারও বলছি, আমাদের পক্ষ থেকে রাজনৈতিকভাবে এমন কোনো পরিবেশ তৈরি করা হবে না যাতে করে হচ্ছে সরকারি দল বিরোধী দলের মধ্যে সংঘাত হয়। আমরা সংঘাত অ্যাভয়েড করে সামনের দিকে দেশের জন্য, দেশের সাথে সবাই পারস্পরিক সহযোগিতাপূর্ণভাবে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম বাবুল, আমরা দেখলাম যে সরকার গঠনের 1 মাসেরও কিছু সময় এখনো বাকি আছে। আপনাদের সরকার ল্যান্ডস্লাইড, ভূমিধসের মাধ্যমে এসে দেখলাম যে ইশতেহারের কিছু জিনিস বাস্তবায়িত, যেমন কালকে ফ্যামিলি কার্ডের ইস্যু আপনি নিশ্চয়ই বলবেন। এটি তো আপনাদের প্রতিশ্রুতি ছিল, বাস্তবায়ন করছেন। কিন্তু আমি দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে। নির্বাচনের আগের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের, এখন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করছেন, একটু যদি মূল্যায়ন শুনবো আপনার কাছে। থ্যাংক ইউ, আপনি ভালো প্রশ্ন করেছেন। আমার মনে হয় মবটা অনেক কমে গিয়েছে। মব সুপ্রাচীন কাল থেকে এদেশে আছে। মবের কারণে গণপিটুনিতে চোর নিহত, ডাকাত নিহত, মানুষ নিহত। এই ঘটনা ওই যে বুট্রাসের আমলেও তার এক সিজার, তার এক বিশ্বস্ত দেহরক্ষীও তাকে সন্দেহ করে খুন করে ফেললো। এই ঘটনা যুগে যুগে কালে কালে সবসময় ছিল। আমার মনে হয় বিএনপি যতদিন সরকার গঠন করেছে, আপনারা দেখেছেন বিচ্ছিন্ন 2-1টা হলেও হতে পারে, সংখ্যাটা কিন্তু একেবারেই কমে গেছে। বরিশাল একটা ঘটনা ঘটলো কোর্টের মধ্যে, বিএনপির দলীয় আইনজীবী তাকে মুহূর্তের সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে আসছিল। আপনি অনুমান করে থাকতে পারবেন। তাছাড়া ওইভাবে মবের কোনো ঘটনা আমি পত্রপত্রিকায় দেখিনি, হলে হতে পারে 2-1টা, সংখ্যাটা খুবই নগণ্য হবে। এটা একটা অগ্রগতি। আর একটা আপনি বলছিলেন যে একটা সরকার কেবলমাত্র 1 মাসও হয় নাই ক্ষমতা গ্রহণ করছে। কেউ কেউ বলছেন যে ভোটের যে দাগ সেটাও শুকায় নাই। 38,000 নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। যারা এই ফ্যামিলি কার্ড নিয়ে নেতিবাচক কথা বলছে তারাও বলছে যে আসলে আপনারা পাবেন। এই ঘটনাও দেখেছেন। এটাকে আপনি পজিটিভিটি অবশ্যই মনে করবার প্রয়োজন আছে। মানে সরকারের যে আন্তরিকতা, এটা প্রমাণ করবার ব্যাপার আছে। পরিবেশও পরিবর্তন হয়েছে। আপনি খেয়াল করবেন, দেখবেন আমার ভাই হান্নান মাসুদ তার দলেরই একজন কি পাটোয়ারি, যেইভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ আক্রমণ করতেছে, এই শব্দ ব্যবহার করতেছে, দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কিন্তু ওইভাবে আপনি পাচ্ছেন না। বরং একজন মামলা করেছিল, মির্জা আব্বাসের মতো লোক, মির্জা আব্বাসের মতো লোক কি মানে কোনো উত্তর দিচ্ছেন না সে অর্থে, বা একজন মামলা করলো তাকে বিএনপি সতর্ক করেছে। আওয়ামী লীগের আমলে হলে সারা বাংলাদেশে 60 জেলা 60টা মামলা হইতো কি না। এটা পরিবর্তনের ইঙ্গিত আপনি নিশ্চয়ই, বা পরিবর্তন যে হয়েছে এবং দলের সর্বব্যাপী। শুধু এইটা না, যেই সরকার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে 12 লক্ষ কৃষকের
1500 কোটি টাকা কৃষি ঋণ মাফ করে দিছে, যেই সুযোগটা বাংলাদেশে একেবারে তৃণমূল পর্যায়ের পর্যন্ত মানুষ পাবে। সরকারের বডি ল্যাঙ্গুয়েজ, সরকারের অ্যাক্টিভিটি, সরকারের চলবল 16 তারিখ থেকে বাংলাদেশের কতটা উপজেলায় 54টা জেলায় খাল খনন শুরু হবে একযোগে 16 তারিখ থেকে। সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি, আপনার আগামী মাস থেকে কৃষি কার্ড, মার্চের 14 তারিখ থেকে বাংলাদেশে কৃষি কার্ড, যেটা গভর্নমেন্টের অঙ্গীকার, সেই কার্ড দেওয়া শুরু হবে। তো সেই জন্যে সরকার একটা মুহূর্ত সময় ব্যয় করছে না। প্রধানমন্ত্রী রাস্তায় যেভাবে চলছেন, তাতে করে এই বিগত সরকারের আমলের প্রধানমন্ত্রী চলন বলন দেখেছেন, আমাদের প্রধানমন্ত্রীর চলন বলন দেখছেন। রাস্তায় যে হাঁটছে ওই রিক্সা শ্রমিক যে ভাই, সেও এসে সালাম দিতেছে, সেলফি তুলতেছে, এই ঘটনা দেখেছেন। সিগন্যাল উনি অবরুদ্ধ করেন নাই, হ্যাঁ, 1 ঘন্টা আগে থেকে 1.5 ঘন্টা আগে প্রধানমন্ত্রী বাথরুমে ঢোকার আগে ঢাকা শহর কলাপস হয়ে গেছে বাংলাদেশে। এটা নিশ্চয়ই পরিবর্তনের ইঙ্গিত। মন্ত্রী বাহাদুররা সকাল 9টার সময় একেবারে সচিবালয়ে চলে যেতে বাধ্য এটি তো বলছেন, হচ্ছেন। এই কিন্তু আমি যে দেখছি যে আপনার দলের শীর্ষ নেতা বা প্রধানমন্ত্রী তিনি নিরাপত্তার এক ধরনের বেড়াজালের মধ্যে যেমন প্রধানমন্ত্রী থাকেন, সেটির বাইরে এটি আবার কোনো ঝুঁকি বা শঙ্কা তৈরি করে কিনা? না, ঝুঁকি তো থাকেই, ঝুঁকি অবশ্যই আছে। তারেক রহমানের জন্য অবশ্যই ঝুঁকি আছে, কিন্তু রাজনীতি তো ঝুঁকি। জীবন বাজি রেখেই তো আমরা রাজনীতি করি, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তেই আমাদের ঝুঁকি গেছে। সাধারণ মানুষের তো ঝুঁকি আছে, কিন্তু একজন পলিটিশিয়ানের ঝুঁকি তার চাইতে অনেক বেশি। আর ওই চেয়ারে যিনি থাকেন সেই ঝুঁকি নিয়েই উনি করছেন। হ্যাঁ, তবে কেউ কেউ বলছেন যে এটা মানে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের মূল্যায়নই নতুন বলছিলেন যে একটু হ্যাঁ। তো সেই জন্য আমরা বলছি যে সরকারের আন্তরিকতার কোনো অভাব থাকবে না, সরকারের চেষ্টারও কোনো কমতি থাকবে না। এটা দুঃখী দেশ, বাট সরকারের হাতে তো আলাদিনের চেরাগ নাই যে একেবারে সুইচ দিলে সব কিছু সমাধান হয়ে যাবে। তারপরও ঘটনা ঘটছে, কোথাও কোথাও ঘটছে। একেবারেই যে 1 মাসের একটা সরকারের কাছে আপনি কতটুকু প্রত্যাশা করবেন? হান্নান, 1 মাসের একটা সরকারের কাছ থেকে আসলে কতটুকু প্রত্যাশা করা যায়? দুর্নীতি ও চাঁদাবাজের প্রসঙ্গে আপনি আপনার এলাকায় এটি বলেছেন, কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে এগুলো আসলে একদমই প্রতিরোধ করা হবে। জাতীয় পর্যায়ে কেমন দেখছেন আসলে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? দেখেন, তো হচ্ছে এখানে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে, কিছু কিছু খারাপ অভিজ্ঞতাও তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এইবার প্রথম যে হচ্ছে একটা নির্বাচিত সরকার আসার পরে বাসসের এমডি, যিনি আগে বিএনপির সাথে রাজনীতি করেছেন, বিএনপি পক্ষ হয়ে অনেক লেখালেখি করছেন, তাকে একটা মব তৈরি করে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি ব্যাংকে ঢোকার আগে সেই অফিসের লোকজনই অফিসারদেরকে দিয়ে ওনাকে মব তৈরি করা হয়েছে এবং ওনাকে ওয়ান কাইন্ড অফ হেনস্থা করে বের করে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের জন্য খুবই কলঙ্কজনক অধ্যায় তৈরি করা হয়েছে। এই ব্যাপারটাতে যদি হচ্ছে সরকার এখন পর্যন্ত কোনো শক্ত ব্যবস্থা নেয় নাই, এদের বিরুদ্ধে যদি শক্ত ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তী সরকার আসলে আবার হচ্ছে বিএনপি সরকার এখন যাদেরকে বসাচ্ছে তাদের বিরুদ্ধে আবার হচ্ছে এর বিরুদ্ধে যে লোকগুলা থাকবে, ধরুন বর্তমান বাংলাদেশের গভর্নরের বিরুদ্ধে কিছু মানুষ তো ক্ষুব্ধ হয়ে উঠতে পারে, বাসসের বর্তমান এমডি যে হবে তার বিরুদ্ধে তো কেউ ক্ষুব্ধ হয়ে উঠতে পারে, তখন তারা আবার হচ্ছে যদি এরকম মব সৃষ্টি করে, এরকমভাবে ঝামেলা তৈরি করে, এটা একটা বাজে উদাহরণ তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে সরকারকে অবশ্যই এই লোকগুলোকে চিহ্নিত করে যারা এরকম মানে হচ্ছে এরকম ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকার ব্যবস্থা নিলে তাহলে সামনের দিকে আর কেউ সাহস পাবো না যে আমি অমুক দলের সমর্থক হয়ে আমি বেঁচে যাব। পাশাপাশি হচ্ছে আপনি যে কথা বললেন চাঁদাবাজি আর সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। আমার নির্বাচনী ইশতেহারেই ছিল যে হচ্ছে সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং হচ্ছে আমি সন্ত্রাস মুক্ত করবো আমার এরিয়াকে। কিন্তু এই ক্ষেত্রে সরকার দলের সবচাইতে বেশি সহযোগিতা দরকার। সরকার যদি না চায়, সরকার দল যদি সহযোগিতা না করে, এটা সম্ভব না। আপনারা দেখছেন যে হচ্ছে আমার উপর যে হামলাটা হয়েছে, ডিরেক্ট অস্ত্র হাতে নিয়ে ভিডিও সহকারে আছে, এটা মিডিয়াতে আসছে। বিচার পাননি? না, এখন পর্যন্ত বিচার পাইনি, এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। অস্ত্র নিয়ে এসে আমাকে কুপাইতে আসছে এবং পুলিশের মাথায় কোপ দিয়েছে, পুলিশ আহত হয়েছে যারা আমার সেফটি দিতে আসছে। সুতরাং এই ধরনের এদেরকে লালন করে কারা? পুরো একটা জিনিস আমি ডিরেক্টলি বলি, পুরো সন্ত্রাসীদের একটা গ্যাং। আমরা বাউল ভাইও জানেন যে মোহাম্মদ আলী হচ্ছেন হাতিয়াতে সন্ত্রাসীদের গডফাদার ছিলেন, এটা। এবং তার যত সন্ত্রাসী আছে, নট এ সিঙ্গেল সন্ত্রাসী বাদ আছে, সকল সন্ত্রাসী এখন হচ্ছে বিএনপির যিনি প্রার্থী হয়েছেন ওনার সাথে, এখন উনি আবার নতুন গডফাদারও তৈরি হয়ে গেছেন, গডফাদারে পরিণত হয়েছেন। এরকমটা হতে থাকলে আমার পক্ষে কতটুকু সম্ভব হবে যে হচ্ছে আমি এটার বিরুদ্ধে কতটুকু শক্ত অবস্থান নিতে পারবো, যখন হচ্ছে তারাই সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকার দলের নেতারাই, বড় বড় নেতারাই যদি হচ্ছে এদের পৃষ্ঠপোষকতা করে, সকল
সন্ত্রাসীদেরকে এলাকায় জায়গা করে দেয়, এদেরকে থাকতে দেয় এবং এদেরকে দিয়ে লোকজন উপর হামলা করে। প্রচুর ঘরবাড়িতে আক্রমণ করেছিল টরেছে। নেত্র নিউজের একটা রিপোর্ট দেখেছেন যে হচ্ছে দর্শনের গণনা করছে, পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এটাকে। আমি জানি না মানে এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এটা নিয়ে ডিবেট হবে। আমি এটা বলি নেই যে হচ্ছে দর্শনের ঘটনা সত্যি করছে। একজন নারী অভিযোগ করছে সে শাপলাগুলিতে ভোট দেওয়ার কারণে তাকে হেনস্থা করা হয়েছে এবং নেত্র নিউজ তার প্রাথমিক সত্যতাও পেয়েছে, রিপোর্ট করছে। অথচ এটা হওয়ার আগে সরাসরি 2 ঘন্টার ভিতরেই সার্কুলার এসপি বলে দিচ্ছে যে হচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এটা একটু শেষ করি, এই ক্ষেত্রে এই বিষয়গুলো আসা দরকার আছে, এটা হয়তো আমি সংসদেও বলবো। এবং হচ্ছে ডিএনএ রিপোর্টের জন্য প্রাথমিক চিকিৎসা নিতে তার শারীরিক টেস্ট করতে 3 দিন সময় লাগাইছে হসপিটাল। পাশাপাশি হচ্ছে ডিএনএ টেস্ট দিয়েছে, সেটা 5 দিনের ভিতর রিপোর্ট আসার কথা, আজকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত রিপোর্ট আসে নাই। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছেই আসতে চাই। একটি প্রসঙ্গে দৃষ্টি আপনার নিশ্চয়ই এসেছে, যারা আসলে এই দেশ থেকে রাজনীতি গুটিয়ে পালিয়ে গেছে, আমি বিগত সরকারের কথা বলছি, তাদের রাজনীতির কার্যক্রম এখনও নিষিদ্ধ আছে। কিন্তু দেখা যাচ্ছে যে সরকার গঠনের পর বিএনপির ছত্রছায়ায় তারা কোথাও কোথাও অফিস খুলছেন, কিংবা তারা যারা কারাগারে আছেন তাদেরকে আইনি সেবা পেয়ে তারা আবার কারাগার থেকে বের হচ্ছেন। এরকম ঘটনা আপনার চোখে পড়ে কিনা? এটি রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে? এটি একটু বলবেন। আর রাজনীতির সহনশীলতা আপনি দেখছেন কিনা বা সহাবস্থান দেখছেন কিনা এই মুহূর্তে বাংলাদেশে? সহনশীলতা তো আমি এখন যেটা দেখছি বিগত অনেক দিন যাবৎ সেটা দেখি না। তার আকাল রাজনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা কলঙ্কজনক হয়ে যাবে দলের কাছে। সেই পরিস্থিতি এখন আর নাই। ধরেন একটা নির্বাচনের পরে নির্বাচনী সহিংসতা হয়, আপনি দেখেছেন সারা দেশে, এটা আমাদের দেশের রেওয়াজ। কিন্তু এই সময়টায় এই যে নির্বাচন হলো, আমি বাংলাদেশে কোথাও ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে কোথাও রাজনৈতিক সহিংসতার খবর আমি পাইনি এখন পর্যন্ত। আমার এলাকায় এখন পর্যন্ত নির্বাচন পরবর্তী সময়ে কেউ কারো গায়ে একটা ফুলের টোকা দিতে পারেনি, আলহামদুলিল্লাহ, ভোট দেওয়ার কারণে বা দলের কারণে। তো বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে, যেমন হান্নান মাসুদ বললো তার এলাকায়, অবশ্যই এটা তদন্ত করে দেখবার প্রয়োজন আছে। আমি মনে করি কেউই অপরাধ করে পার পেয়ে যাবার মতো বাস্তবতা বাংলাদেশে নাই। আর প্যাট্রোনাইজ যেটা করা, আওয়ামী লীগকে বিএনপি প্যাট্রোনাইজ করে বা অন্য দল প্যাট্রোনাইজ করে কিনা এই বিষয় তো আছে। শোনেন, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এখানে বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, এনসিপি যাই বলেন, সব রাজনৈতিক দল পরস্পর আত্মীয় পরিজন। হ্যাঁ, একই পাড়ায় মহল্লায় বসবাস করে, একই এলাকায় বসবাস করে। আপনি গণঅভ্যুত্থান হয়েছে আজ থেকে কয় মাস আগে, 18 বা 20 মাস আগে। আপনি সময় একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনাকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। প্রথম দিন, প্রথম মাস, প্রথম বছর, এই যে সামাজিক বাস্তবতা, তারপরে একটা সামাজিক বাস্তবতা, এটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। আর একটা জনগোষ্ঠীর তাদের কত পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের আমি ঠিক জানি না, তবে আমাদের এলাকায় অনেক ভোট আছে, এটা সত্য। ন্যাশন ওয়াইড তাদের কোনো অবস্থায় কি আছে এটা এখন পরিমাপ না করলে হয়তো বোঝা যাবে না। হ্যাঁ, আওয়ামী লীগ দলীয়ভাবে নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগের ভোটারও তো এই সমাজেই থাকে। তারাও হয়তো এবার কাউকে না কাউকে ভোট দিয়েছে। এমন হতে পারে জামাতে ইসলামরে দিয়েছে, এমন হইতে পারে আমাকে দিয়েছে, আমাকে তো দিয়েছে, এটা সত্য, নাহলে আমি এত ভোট থেকে পেয়েছি। এনসিপিকে দিয়েছে। তো এখন ভোটারদেরকে তো আপনি এই জায়গাটায় আমার মনে একটা চিন্তা করবার রিকনসিলিয়েশনের ব্যাপার আছে। আওয়ামী লীগের অপরাধী যারা আছে, অনেকেই পলাতক আছে, বা একটু কম অপরাধী যারা, তারাই সমাজে বিচরণ করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে এই বিষয়টাকে কোথায় কিভাবে রিকনসিলিয়েশন করা যায় সেই বিষয়ে বোধহয় এইবার যারা একটা পার্লামেন্ট হয়েছে তাদের বোধহয় চিন্তার ভাবনা আছে। নাহলে একটা বৃহৎ জনগোষ্ঠীকে আপনি এইভাবে অন্ধকারে রেখে, ব্লেম রেখে বা সমুদ্রে ফেলে দিয়ে আপনি রাজনীতি বাংলাদেশের স্থায়ী একটা গ্রহণযোগ্য রাজনীতি আপনি তৈরি করতে পারবেন বলে আমার মনে হয় না। হান্নান মাসুদ, আপনার কাছ থেকেও পর্যবেক্ষণ জানতে চাই, আসলে গ্রহণযোগ্য স্থায়ী রাজনীতির জন্য সহাবস্থান রাজনীতিতে আপনি রাজনীতির সহাবস্থান বলতে কি বোঝেন? যেমনটা ভাই বলছিলেন যে যারা আওয়ামী লীগের সমর্থক, তারা তো আর এই দেশ থেকে ভেগে যায়নি বা পালিয়ে যায়নি, তারাও তো রয়েছে। তাদের ব্যাপারে এনসিপির কোনো মূল্যায়ন আছে কিনা? না, অবশ্যই আমি বাংলাদেশের নাগরিকদেরকে নাগরিক হিসেবে দেখতে চাচ্ছি। আমি একটা কথা বলি যে হচ্ছে আপনার তাই বলে এই নেই যে হচ্ছে আমি স্বীকৃত সন্ত্রাসীদেরকে জায়গা করে দিব। অবশ্যই রিকনসিলিয়েশনের প্রয়োজন। এবং হচ্ছে আপনি এতজন মানুষ বাধ্য হয়েও প্রচুর মানুষ আওয়ামী লীগ করতে হয়েছে, আমরা তো দেখেছি। আওয়ামী লীগের পরিচয় না দিলে তার চাকরি থাকে না, না করলে মিছিলে না গেলে সে বাড়িতে থাকতে পারতেছে না, দোকান করতে পারতেছে না। তা আপনি কি এই সব মানুষকে সমাজচ্যুত করে দিবেন? এটা কোনো সুযোগ নেই। আসলে হচ্ছে এই ব্যাপক জনগোষ্ঠীকে এদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসতে হবে এবং যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তারা যদি সংশোধন হয় তাহলে সমাজে থাকবে, সংশোধন না হলে তারা বিচার ফেস করবে, তাদের সব অপরাধের বিচার ফেস করবে। আমি তো
এই জায়গার ক্ষেত্রে যদি এদেরকে যদি আপনি ভোট দিতে না দেন, তাহলে আওয়ামী লীগের যে সমর্থন আছে এরা কি ভোট দিবে না, ভোটাধিকার থাকবে না? সমর্থক। কিন্তু আমি নেতাদের ক্ষেত্রে, সন্ত্রাসীদের ক্ষেত্রে, যারা সন্ত্রাস করে মানুষের ভোটাধিকার হরণ করেছে, বাহুল হয়ে প্রার্থী ছিলেন 2018 সালে সরি, তখন যারা হচ্ছে বাহুল এদেরকে বাসা থেকে বের হইতে দেয় নাই, অস্ত্রশস্ত্র নিয়ে ঘর বাড়িতে হামলা করছে, এমন হচ্ছে একটা মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেয় নাই, এই সংখ্যাটা সর্বোচ্চ গেলে বাহুল আসলে 500 জন হবে বা হচ্ছে 50 জন হবে যারা লিড দিয়েছে। যারা মেনলি লিড দিয়েছে তারা হয়তো 50 জন হবে, এর বেশি হওয়ার কথা না। তো আপনি কি এই 50 জনকেও ক্ষমা করে দিবেন? তাহলে তার সমাজে ন্যায় বিচার বলতে কিছু থাকলো না। আবার ওই 50 জন যদি এখন যদি হচ্ছে আবার বাউল ভাইয়ের হাত ধরে ধানের শীষের স্লোগান দিয়ে যদি অন্য পক্ষের উপর হামলা করে, তাহলে সেটার চাইতে যন্ত্রণার কি আছে? 2018 সালে বিএনপির আমার সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব, অনেক প্রবীণ রাজনীতিবিদ এবং খুবই জনপ্রিয় মানুষ ছিলেন। উনি যখন প্রচারণায় গিয়েছেন তখন ওনার গাড়িতে উঠে গাড়িতে বগিদা দিয়ে কোপাইয়া ভিতরে দা ঢুকছে, সেই দায়ের আঘাতে ওনার ছেলের হাত কাটছে এবং ওনার গাড়ি চুরি ভাঙচুর করে, এটা সারা দেশে নিউজ হয়েছে। যে এই কাণ্ডটা ঘটাইছে সে এখন ধানের শীষের স্লোগান দিয়ে পুরো এলাকায় তাণ্ডব চালাচ্ছে। ভোটের 3 দিন আগে তাকে এলাকায় পুনর্বাসিত হচ্ছে এবং সেই লোকটাই আবার একই ধরনের অস্ত্র নিয়ে আমার উপর হামলা করছে। তো এই সুযোগটা বিএনপি থেকে করে দিয়ে দিলে তাহলে তো এটা ব্যাপক সমস্যা। এদেরকে যদি আবার যদি হচ্ছে ধরুন গডফাদারটা চেঞ্জ হয়েছে, গডফাদার যে ছিল সন্ত্রাসের সে এখন জেলে আছে, কারণ আরেকজন সেই সন্ত্রাসীদের দায়িত্ব নিয়ে নিল যে আমি তোদের সেফটি দিলাম, তাহলে তো বিএনপির যে নেতাকর্মীরা আপনি দীর্ঘশ্বাস শুনতে পাবেন। আমি তো দেখি, আমি পুরো ভোটে আমার যে 12 তারিখের ভোটে আমার লোকজন তো কেন্দ্রে যেতে পারে নাই। 10 তারিখ থেকে আমার যত এজেন্ট ছিল, নেতাকর্মী ছিল, প্রায় 400-500 বাড়ি ঘরে হামলা করা হয়েছে। নেত্র নিউজের নিউজ দেখেন, আরো অনেক ন্যাশনাল মিডিয়ার নিউজ দেখেন, কুফাইয়া ঘর তছনছ করে ফেলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মানুষকে পিটানো হয়েছে। শুধুমাত্র 250 জন হসপিটালে ভর্তি হওয়ার রেকর্ড আছে আমার, মানে হচ্ছে হসপিটালে ভর্তি হইতেছে। এর বাইরে তো লাঠির বাড়ি, হাতের বাড়ি, কোনি, কিল, ঘুষির অভাব নেই। ভোটের দিন সকালবেলা অস্ত্র নিয়ে কেন্দ্রে লোকজনকে লাঠি দিয়ে পিটাইয়া বের করে দিচ্ছে, এটার ভিডিও আছে 5-7টা কেন্দ্রে ডিরেক্টলি ভিডিও আছে। তো এই কাজগুলো কাদেরকে দিয়ে করছে? এটা কিন্তু বিএনপির কেউ করে নাই। এটা ওই যে আগের সেই সন্ত্রাসীগুলাই করছে, বিএনপি শেল্টারে করছে। অথচ আমি সব জায়গায় বলি, আমি এখন যে এমপি হয়েছি, আমি মূলত বিএনপি এবং হচ্ছে সাধারণ মানুষের ভোটে হয়েছি। আমার নিজের যে নেতাকর্মী আমার মিছিল মিটিয়ে গেছে, তারা কেউই ভোট কেন্দ্রে যাইতে পারে না এবং যেতে দেওয়া হয়নি। তো এই পরিবেশ থেকে বের হতে হলে আমি এখানেও বলছি, আমি আহ্বান করবো যে রাষ্ট্রীয় একটা তদন্ত হওয়া দরকার। আসলে একটা বিচ্ছিন্ন দ্বীপ, হাতিয়ার নামক একটা দ্বীপাঞ্চলে নির্বাচনকালীন যে সহিংসতাগুলো হয়েছে এগুলোর একটা রিপোর্ট বের করা দরকার, রাষ্ট্রীয় শ্বেতপত্র থাকা দরকার। এটা যে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। যদি দেখা যায় যে এখানে এনসিপির নেতাকর্মীরা অপরাধ করছে, তাদের সবাইকে বিচার মুখোমুখি করতে হবে। যদি বিএনপির নামে হয়, আওয়ামী লীগ সন্ত্রাসী হয়, তাদেরকে করতে হবে। আপনাদের গতকালকে একটা দর্শনের ঘটনা ঘটছে। আমার নিজের ছাত্রী, আমার এই সরাসরি আমি 3টা বছর ওই মেয়েটাকে পড়াইছি, ও দর্শনের শিকার হয়েছে, একই গ্রামের ছেলে। এইটা নিয়ে আমাদের এনসিপির নেতাকর্মীরা মিছিল করে বক্তব্য দিচ্ছে, বিএনপির নেতাকর্মীরা একেবারে ভিডিও সহ আছে। বিএনপির নেতাদের নেতৃত্বে আইসা মিছিল আইসা ওদের কাছ থেকে ব্যানার ছিঁড়ে নিয়ে ওদেরকে ঘুষিয়ে পিড়াইয়া চলে গেছে। আইন শৃঙ্খলার এখন পর্যন্ত উন্নতি বা আমি সারা দেশের কথা বলতেছি না, আমি আমার ওই জায়গাটা বলতেছি, যাতে করে এটা রাষ্ট্রের কানে যায়, রাষ্ট্র যেন এটা তদন্ত করে দেখে। আমার মুখের কথায় বিশ্বাস করার দরকার নেই। আপনাদের দুজনকে একটা প্রশ্ন করতে চাই। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে যেটা করতে চাই, আমরা নেপালে দেখলাম জেনজিরা আসলে ক্ষমতার কেন্দ্রে গেল। আমাদের জেনজিরা যে আন্দোলন করলো, তারপরে হান্নান মাসুদ ভাইদের যে দল, তারা 6টি আসন পেয়েছে। আমাদের জেনজিরা খানিকটা পিছিয়ে রইল কিনা আপনার মূল্যায়ন দিবেন, তারপরে এনসিপির অবস্থানও জানতে চাইব। না, তবু তারা এসছে, কয়েকজন এসছে, তবে তাদের রাজনীতির গতি প্রকৃতি বা তাদের তো রাজনীতির অভিজ্ঞ না, এটা ঠিক। বাংলাদেশটা একটা পলিটিক্যালি ম্যাচিউরড, সব মানুষই পলিটিক্স করে। আমার ব্যক্তিগত অভিমত যে জেনজি যেই শক্তি নিয়ে তারা এসেছিল, যেই সাপোর্ট নিয়ে তারা এসেছিল, সেটা তারা সময়ের বিবর্তনে, আমার মনে হয় নির্বাচনটা যদি 6 মাসের মাথায় হইতো তাহলে হয়তো পরিবেশ আরও একটু তাদের জন্য ফেভারে থাকতে পারত। এই সময়টায় তারা নিজেরা খানিকটা দায়িত্ব জ্ঞানহীন কেউ কেউ আচরণ করে থাকতে পারে, ওদের মূল্যায়ন ওরা করবে। এটা আমি একজন অবজারভার হিসেবে আমি বলতে পারি যে তাদের কিছু দায়িত্বহীন আচরণ, বলগাহীন কথাবার্তা বা চলন বলন, এইসব কারণেও আমার মনে হয় সময়ের সাথে সাথে তারা কিছুটা পিছিয়ে পড়ছে। না হলে তাদের আরও হবার সম্ভাবনার সুযোগ ছিল আমি মনে করি। বাবুল ভাই, আপনার কাছে আসবো। শেষ অংশে বেশ কিছু প্রশ্ন আছে। আমি একটু জেনজিদের মূল্যায়নে, নেপালে জেনজিরা পারলো, আমরা কতটা পারলাম, এনসিপির অবস্থান জানবেন। আবার কাল রাতে দেখছিলাম, গভীর রাতে হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্য অভিনব একটি ক্লাস প্রেজেন্টেশন দিয়েছে, আপনার নিশ্চয়ই নজরে রয়েছে। আপনি নিজের এলাকায় এরকম করবেন কিনা? দেখেন যে হচ্ছে এটি কি ধরনের বার্তা দিচ্ছে? প্রথমত হচ্ছে
জেনজিদের যে লড়াইটা বাংলাদেশে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে জেনজিরা, কিন্তু নেপালে কিন্তু সেটা হয় নাই। এবং নেপালে যিনি ক্ষমতায় গেছেন তিনি কিন্তু সাবেক মন্ত্রী এবং আগেই দল ছিল তাদের, তারা পরবর্তীতে একটা দলের সমর্থন দিয়েছে। ধরুন হচ্ছে এনসিপি যদি হচ্ছে আমাদের নেতৃত্বে যেই গণঅভ্যুত্থানটা হলো, আমরা যদি হচ্ছে ভোটের পর আমরা তো সবাই হচ্ছে বিএনপি জামাতপন্থীকে হয়, মানে কেউই আওয়ামীপন্থী ছিল না, সবাই বিএনপি জামাতপন্থী ছিল। সবাই যদি একত্রিত হয় বিএনপি জামাত জোটকে, এই দুইটা তো একসাথে জোট ছিল, যদি জোটকে যদি সমর্থন দিয়ে দিত তখনও একই বার্তা আসতো যে হচ্ছে বিএনপি জামাত জোট ক্ষমতায় গেলে যে জেনজিদের দল। একটু যোগ করি হান্নান, আপনি এটাও বলতে পারেন যে এখানে তো এই অভ্যুত্থানের শক্তিরাই ক্ষমতা আসছে, অভ্যুত্থানের শক্তিরাই বিরোধী দলে আছে এবং জেনজিদের দল ক্ষমতা গেছে। ঠিক একইভাবে দেখেন বাংলাদেশে কিন্তু হচ্ছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ হারিয়ে গেছে। যারা অভ্যুত্থান করছে, বিএনপি অভ্যুত্থানের শক্তি, জামাত অভ্যুত্থানের শক্তি, এনসিপি অভ্যুত্থানের শক্তি, আপনি যারা অভ্যুত্থান করছে তারা সবাই এসেছে। যেমন জাতীয় পার্টি তো নির্বাচন করছে, সে তো জিরো হয়ে গেছে, তার মানে যারা হচ্ছে ফ্যাসিবাদের শক্তি ছিল তারা কেউ কিন্তু নাই। বাস্তবতা এটাই, আমাদের যেটাকে ফ্রেমিং করা হচ্ছে এরকম না। আর ভাই যে কথা বলছে সেটার সাথে একমত। আমাদের এই ম্যাচুরিটি, অনভিজ্ঞতা, আমাদের অনেক ধরনের কথাবার্তা, অনেক কিছু বাংলাদেশের মানুষ ভালোভাবে নিতে পারে নাই, বা হচ্ছে আমরা অনেক অনভিজ্ঞ ছিলাম, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা তো আসলে রাজনীতির মাঠে ছাত্র, আমরা রাজনীতি শিখছি, শিখতে শিখতে আমরা 5 বছর পর 10 বছর পর আপনি দেখেন না আমাদের অবস্থানটা কোন জায়গায় যায়। একটা রাজনৈতিক দল গঠন করে আমরা তো শ্রীলঙ্কার মতো আগাই নেই, আমরা নেপালের মতো আগাই নেই, আমরা আমাদের মতো আগাইছি, বাংলাদেশের মতো। আমরা নতুন রাজনৈতিক দল করে বাংলাদেশের মানুষের কাছে গিয়েছি, মাত্র 30টা আসনে ইলেকশন করে আমরা তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছি। আমরা এখন লোকাল ইলেকশন করবো, সবগুলো লোকাল ইলেকশন করবো, সেখানে দেখেন এনসিপির জনপ্রিয়তা কি পরিমাণ। তাহলে এই যে অল্প সময়ে প্রতিষ্ঠার মাত্র 8 মাসের মাথায় নির্বাচনের তফসিল হয়ে গেল, 8-9 মাসের মাথায় সেই তফসিলের পর আমরা নির্বাচন করলাম। আমরা দলই তো গোছাইতে পারিনি সারা দেশে, আমরা তো সারা দেশে সব উপজেলাতে কমিটিও এখনো দিতে পারিনি। সেই দল থেকে যে 6টা আসন পেলো, তৃতীয় বৃহত্তম দল হলো, এটা অনেক আমাদের জন্য, আমি মনে করি। তারপরে আমাদের অনেক কিছু শিখার আছে, আমরা শিখবো, আস্তে আস্তে জানবো, আরও বেশি অভিজ্ঞ হবো, আরও বেশি শক্ত হবো। এবং আমরা যখন আসলেই শক্ত হবো, আসলে যখন দেশের আল্লাহ রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দেন যারা আসলে সেটা সামলাইতে পারবে, আমরা এখনো সামলানোর মতো সক্ষমতা রাখি না, বিদায় আল্লাহ দেয়নি। আমরা সেই ধরনের যোগ্যতা যখন অর্জন করবো আরো 5 বছরের মাথায়, 10 বছরের মাথায়, তখন আল্লাহ আমাদেরকে সেই শক্তিটা দিবে। আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে আপনার হাসনাত আব্দুল্লাহ ভাই, দেখেন হাসনাত আব্দুল ভাই ওনার মতো করে প্রেজেন্টেশন দিয়েছেন। আমি কিন্তু হচ্ছে আমার এলাকায় কি কি কাজ হচ্ছে, কি কি হচ্ছে, আমি প্রতিনিয়তই আমারও আপডেট দিচ্ছি। তো সবার যে একই ধরনের হবে ক্লাস তা না, আমি বলছি যে আমি প্রতি বছর হচ্ছে কি কি কাজ হয়েছে আমি ডিরেক্টলি শ্বেতপত্র প্রকাশ করবো, এবং সেখানে একটা খোলামেলা প্রশ্নোত্তর পর্ব রাখবো। সেখানে যে কেউ যে কোনো দলের মতের মানুষ হচ্ছে প্রশ্ন করতে পারবে। তো সেটা আবার নতুন হবে, 1 বছরের মাথায় যখন আমি এটা আয়োজন করবো, যখন এটা নিয়ে সবাই আমাকে কোশ্চেন করবে, এবং হচ্ছে আমি তাদের কাছে কি হয়েছে 1 বছরের মধ্যে কি কি করতে পারছি, কতটুকু পারছি সেটা তুলে ধরবো, তখন সেটাকেও আলাদাভাবে মূল্যায়ন করা যাবে। আমাদের সবাই এই 6 জনের মধ্যেই দেখবেন যে 6 জন 6 ধরনের নতুন একটা পরিবেশ তৈরি করছে, যেটা আসলে পূর্ণ রাজনীতিবিদদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে, যাচ্ছে ওনারাও জবাবদিহিতা করতে বাধ্য হবে, এবং মানুষ তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করবে যে হচ্ছে ওই এলাকার জন্য এই বাজারটা গিয়েছে, আপনারটা কই, ওই এলাকায় এই কাজ হয়েছে, আপনারটা কই। আমরা বলতেছিলাম, আমরা আরো আগ থেকে বলছি, আমরা আসলে পূর্ণ ইস্টাবলিশমেন্টকে, পূর্ণ রাজনৈতিক ব্যবস্থাকে আমরা চ্যালেঞ্জের মুখে ফেলে দিব, এবং সেই দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। নিশ্চয়ই। শহীদুল ইসলাম বাবুল, শেষ দিকে রয়েছে, আপনার কাছে একদম হার্ডকোর প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে 2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যে জুলাই চার্টার বা সংস্কারের প্রতিশ্রুতি ছিল, নতুন সরকার বা বর্তমান সরকার সেই পথে হাঁটছে কিনা, নাকি কোনো ধরনের বিচ্যুতির আশঙ্কা আপনি দেখছেন? অবশ্যই হাঁটছে, 100% হাঁটবে, আপনি নিশ্চিত থাকেন। বিএনপি যে সংস্কার বা জুলাই চার্টার এটাকে মোটেও ইগনোর করবে না, উপেক্ষা করবে না। এবং বিএনপি যে জায়গায় শুধু আপত্তি দিয়েছে ওই জায়গাটুকু বাদে, নোট অফ ডিসেন্ট, বাকি যতটুকু আছে পর্যায়ক্রমে সব কিছু। এখনও কিন্তু জুলাই চার্টার বাস্তবায়ন হয় নাই। তার আগেই মানে জামাত থেকে আমরা বলেছি একজন ডেপুটি স্পিকার বিরোধী দলের, যেটা জুলাই চার্টার বাস্তবায়ন হওয়ার পরে কার্যকর হওয়ার কথা, তার আগেই আমরা সেই প্রস্তাব দিয়েছি। সুতরাং বিএনপি সংস্কার বা এই জুলাই চার্টারের প্রশ্নে 100% পজিটিভ থাকবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিংয়েও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চয়ই। আপনার কাছে জন আকাঙ্ক্ষার বাইরে বিএনপি যাওয়ার সুযোগ নেই, যাবে না।
আপনার কাছে আপনার প্রসঙ্গের একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তো আপনি তো কৃষকদের নিয়েও কাজ করেন, কৃষক দলকে রিপ্রেজেন্ট করেন। আমরা দেখলাম ফ্যামিলি কার্ডের ইস্যুটি মোটামুটি বলছিলেন যে কালকে আমরা দেখলাম দৃশ্যমান হলো। কৃষকদের জন্য তো বিশেষ সুবিধার কথা আপনারা বলেছিলেন, সেই কৃষক কার্ড নিয়ে আপনার এখনকার আপডেট একটু জানতে চাই। কৃষকদের নিয়ে আমি বলি আগামী মাসের 14 তারিখে কৃষি কার্ডের উদ্বোধন হবে। মার্চের 14 তারিখ, এপ্রিলের 14 তারিখে কৃষি কার্ডের উদ্বোধন, পাইলটিং যেটা হচ্ছে সেটার উদ্বোধন হবে এবং পুরোদমে কাজ চলছে এই বিষয় নিয়ে। এবং আপনাকে বললাম, প্রথমেই কিন্তু বলেছি যে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে, সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে 12 লক্ষ কৃষকের 1,15,500 কোটি টাকা এটা কৃষি ঋণ মাফ করে দিয়েছে একটা সরকার, নতুন সরকার, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে দিয়ে এই চ্যালেঞ্জ নিতে হয়েছে কিন্তু সরকারকে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, আপনাকে চিন্তা করতে হবে। সেই জন্য এই সরকার কতটুকু আন্তরিক কৃষকের প্রতি, সাধারণ মানুষের প্রতি বা নির্বাচনের প্রতিশ্রুতির প্রতি, এই প্রারম্ভিক এই কাজগুলো দেখলেই আপনি নিশ্চয়ই অনুমান করতে পারবেন। এই যে একটা নোট দিতে চাই আসলে, ভাই কিছু মনে না গেল, আপনি যোগ করতে আসলে হচ্ছে আমাদের এই যে কৃষক ঋণ এবং হচ্ছে ছেলেদের যে ভাতাগুলা, এগুলো মকুব করার আগে রাষ্ট্র থেকে একটা করা দরকার, এগুলোর পুনর্বিবেচনা করা দরকার। কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার কি করে গেছে হচ্ছে, ধরেন 1,500 কোটি টাকা ঋণ মকুব করছে না, দেখা যাবে হচ্ছে এর মধ্যে 700 কোটি টাকা ঋণই নিয়েছে যারা হচ্ছে আসলে কৃষকই না, এবং হচ্ছে এরা শুধু দলীয় ক্ষমতা ব্যবহার করে ঋণগুলো নিয়েছে। এটা বাস্তবতা। তার মানে স্বচ্ছতার একটা কথা, স্বচ্ছতাটা না আসলে আসলে প্রকৃত অর্থে যাদের কাছে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগটা সরকারের কাছে পৌঁছাবে না। এটার জন্য একটা স্থায়ী কমিটিগুলো এগুলো পুনর্বিবেচনার জন্য আমার একটা আবেদন থাকবে, সংসদেও বলবো, এখানেও বললাম আর কি। এটা কারণ আমি সরাসরি ফেস করছি, আমাদের জেলে কার্ড যাচ্ছে, জেলেরা পাচ্ছে না, অথচ এই তালিকাতে প্রায় 22,000 জেলে করা হয়েছে, কাট করেছে, তোর মধ্যে মিনিমাম 12,000-ই হবে যাচ্ছে অবৈধ। মানে স্বচ্ছতার বিষয়টা বলেছেন। নিশ্চয়ই শহীদুল ইসলাম বাবু নজরে রাখবেন বা এটি আপনাদের দলের ফোরামেও আপনি তুলবেন। শহীদুল ইসলাম বাবুল, আরেকটি প্রশ্ন, নির্বাচনের 1 মাস হতে কিছু সময় বাকি রয়েছে, কিন্তু সাধারণ মানুষের একটা অভিযোগ এখন পর্যন্ত দেখছি, যেটি আপনিও বাজারে যান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আপনাদের সরকারের অবস্থান কি এখন? দ্রব্যমূল্য তো বেড়েই আছে, এখানে উল্লম্ফন হয়েছে, দীর্ঘদিন যাবৎ হয়েছে। হ্যাঁ, আপনার ইনফ্লেশন যেটা, এটা তো হয়েছে, কিন্তু এইবারে রোজায় ওই রকম কিন্তু দ্রব্যমূল্য নিয়ে একেবারে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে এরকম আমার নজরে আসেনি। কিন্তু মোটামুটি একটা রিজনেবল জায়গায় বা পাওয়া যাচ্ছে না, বা একেবারে উল্লম্ফন হয়ে গেছে। প্রথমে লেবুর কথা শুনেছিলাম 1 দিন 2 দিন, সেটা পরবর্তীতে নিয়ন্ত্রিত অবস্থায় ছিল। আমি বাজার নিয়ে এরকম কোনো ভয়ঙ্কর পরিবেশ আমি এখন পর্যন্ত দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমি জানি, আমার মনে হয় এটা একটা সহনীয় পর্যায়ে, আরও কমলে ভালো হতো, কিন্তু বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে, এটা বোঝাই যাচ্ছে। নিশ্চয়ই। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আগামী 10 বছরের পর বা আগামীর 10 বছরের বাংলাদেশকে হান্নান মাসুদ আসলে আপনি কোন পর্যায়ে দেখতে চান, আপনি যদি একটু মূল্যায়ন করতেন? আমি খুব শর্টে বলতে গেলে একেবারে শর্টে, বেগম জিয়া যেরকম 2001 থেকে 2006-এর মধ্যে সন্ত্রাস মুক্ত করার জন্য দেশে একটা ব্যাপক অভিযান চালাইছিলেন, যদিও চ্যালেঞ্জের মুখে পড়েছেন, এরকম একটা অভিযান দেখতে চাই। প্রকৃত সন্ত্রাসীদের অস্ত্রধারীরা থাকলে দেশ আসলে শান্তিতে আসবে না। আরেকটা দেখতে চাই হচ্ছে যেন আমরা এরকম বসে মিষ্টি ভাষায় কথা বলে যেন 10 বছর পার করতে পারি, যে দলই ক্ষমতা থেকে যাই থাকুক সবাই যেন একসাথে হাঁটতে পারি। যেটা দেখেছি হচ্ছে জামাতের ইফতারে প্রধানমন্ত্রী গিয়েছেন, আবার জামাতও প্রধান ইফতারে যাবেন, এই ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, একসাথে বসা, একসাথে যাওয়া, মানে রাজনৈতিক নেতাদের মধ্যে যদি হচ্ছে ভালো সম্পর্ক থাকে, স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে মানুষ খুব শান্তিতে থাকবে, এই জায়গায় কোনো ধরনের ঝামেলা হবে না। মেন সমস্যাটার জায়গায়, যে কোনো সমস্যার কেন্দ্রবিন্দু আমরা রাজনৈতিক নেতারা। মনে করেন যাচ্ছে একটা চালের কেজি 70 টাকা হবে নাকি 30 টাকা হবে, এটা কিন্তু আমরা রাজনৈতিক নেতারা বসে বসে ঠিক করি। এমনকি একটু যে পানি কিনি 15 টাকার পানি, মাম পানি খাই, এটার দামও আমরা রাজনৈতিক নেতারা ঠিক করি। আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং হচ্ছে সমালোচনার সে গ্রহণ করার সেই ইয়েটা থাকলে, সেই মানসিক অবস্থাটা থাকলে 10 বছর বাংলাদেশকে আপনি হচ্ছে বাংলাদেশের মতো দেখবেন। আমি কখনো বলি না যে আমরা থাইল্যান্ড হব, সিঙ্গাপুর হব, আমি বলি বাংলাদেশই হবে। আমরা বাংলাদেশকে বাংলাদেশের মতো দেখতে চাই, যেভাবে আমরা সবাই চিন্তা করি আর কি, সেটা সম্ভব। আমাদের পলিটিক্যাল পার্টির যে নেতারা আছে, এই যে 300 এমপি হয়েছে, এই 300 এমপি চাইলে 5 বছরের মধ্যেই দেশকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে। আপনার হাতে তো 5 বছর আছে, আপনি আপনার এলাকার জন্য প্রশ্ন, আপনার এলাকার মানুষের জন্য কি করতে চান যাতে আপনাকে তরুণ এমপি হিসেবে আপনার এলাকার মানুষ মনে রাখবে? আমি তো আমার এলাকার জন্য অনেক কিছু করতে চাই, যেটা আমার জন্য ব্যাপক স্বপ্ন, এবং আমি হাতিয়াটাকে ব্র্যান্ডিং করতে চাই। দ্বীপ হাতিয়া
আপনি 1-1.5 বছর আগে হয়তো হাতিয়ার নামও জানতেন না, কিন্তু হচ্ছে আমি এখন হাতিয়াটা সারা দেশে পরিচিত, বিশ্বের বিভিন্ন জায়গায় সবাই হাতিয়াকে চিনি। আমি হাতিয়াটাকে নতুনভাবে ব্র্যান্ডিং করতে চাই, এবং এই ব্র্যান্ডিংটা হচ্ছে গর্বের সাথে মাথা উঁচু করে বলবে যাচ্ছে আমরা হাতিয়ার মানুষ। এই জায়গায় যে রিসোর্স আছে আপনার, মানে সবচাইতে রিসোর্সফুল এরিয়া আমার হাতিয়া আমি মনে করি আর কি। এই জায়গাতে পর্যটন শিল্পের পর্যটনের ক্ষেত্রে সবচাইতে বড় হাব হতে পারবে। এই ক্ষেত্রে হচ্ছে যাতায়াতের যে চ্যানেলটা, এটা ইকোনমির একটা বড় অংশ কিন্তু হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট আমার এই চ্যানেল ব্যবহার করে হয়। এই জায়গাটা যদি হচ্ছে আমরা মৎস্য সম্পদের একটা বড় মানে ব্লু ইকোনমিক জোন হতে পারে হাতিয়াটা, কারণ মৎস্য সম্পদের পুরোপুরি বঙ্গোপসাগর এরিয়াতে হতে মৎস্য সম্পদ, এটাকে কেন্দ্র করে 1000 কোটি টাকার মৎস্য সম্পদ রয়েছে। শুধুমাত্র সাইয়া শুটকেই আমার 1000 কোটি টাকার উপরে ওখান থেকে বিক্রি হয়, জাস্ট হচ্ছে কম দামে যেটা হয়। তো এই সব কিছু যদি সরকারের হেল্প পাই, আমরা যদি সরকারের সহযোগিতা পাই, সরকার যদি একটা উদ্যোগ নেয় আলাদাভাবে একটা মেগা প্রকল্প তৈরি করে, যে হচ্ছে হাতিয়া, এটাকে দ্বীপপুঞ্জ বলে, হাতিয়া শুধু একটা দ্বীপ না, প্রায় 15টা দ্বীপ একসাথে। তো এই দ্বীপপুঞ্জটাকে সরকার কিভাবে গোছাতে চাচ্ছে, আমরা পর্যটনের সাথে কথা বলে একটা আলাদা রিসার্চ পেপার তৈরি করে সেই অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা 10, 15, 20 বছরের একটা প্ল্যান থাকতে পারে আমাদের। আমি মোটামুটি একটা 15 বছরের প্ল্যান তৈরি করেছি, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী। আই হোপ সম্ভব, এবং আমি মনে করি সরকারও এই ক্ষেত্রে অনেক হেল্প করবে, কারণ সকলের সাথে আমাদের পূর্ব সম্পর্ক রয়েছে এবং ভালো সম্পর্ক রয়েছে। আমি যদি বাইকে যাই বলি ভাই কৃষিমন্ত্রীকে ধরে আমার হাতের কৃষকদের জন্য এটা করেন, ফেলে দিতে পারবে না। এই ধরনের সবার সাথে মোটামুটি তার মানে সম্পর্ক আছে। সরকারের কাছে আপনার প্রত্যাশাও অনেক। শহীদুল ইসলাম বাবুল, শেষ করব, ভবিষ্যতের বাংলাদেশের কেমন প্রজেকশন আপনি দেখেন? আপনারা 2 দশক পর ক্ষমতায় এসেছেন, আপনার দলের প্রধান 17 বছর দেশের বাইরে ছিলেন, এখন এই দেশে ফিরেছেন, সরকারের প্রতিনিধিত্ব করছেন, দেশকে এগিয়ে নিচ্ছেন, কেমন দেখছেন বা কোন জায়গায় দেখতে চান? শোনেন, অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ, আবার অসীম সংকটের দেশ বাংলাদেশ, সবকিছুই আছে। আমাদের তারুণ্যের একটা বিরাট শক্তি আছে, যেটা পৃথিবীর অনেক দেশের নাই। আমাদের কাজ কি? এই শক্তিটাকে কাজে লাগানো, এই শক্তিটাকে শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে তৈরি করে দেওয়া। আপনি যদি তৈরি করে দিতে পারেন, আপনি নেক্সট 10 বছর পরে আপনি পৃথিবীর 10টা দেশের একটা দেশ হয়ে যেতে পারেন। এর জন্য প্রয়োজন কি? এর জন্য প্রয়োজন গণতন্ত্র, এর জন্য প্রয়োজন সুশাসন, এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্যমত্য। আমি বিশ্বাস করি এই কিছু বিষয়ে যদি আমরা ঐক্যমত্য পোষণ করতে পারি, দেশের প্রশ্নে, সরকারি দল, বিরোধী দল বা সব রাজনৈতিক দল, দেশপ্রেমের প্রশ্ন বা দেশের প্রয়োজনে, তাহলে কিন্তু বাংলাদেশের আগামী সম্ভাবনা খুবই খুবই মানে উজ্জ্বল ভবিষ্যৎ বা সম্ভাবনা রয়েছে। সেই জন্য মাহাথির মোহাম্মদ একটা কথা বলেছিলেন, যে এখানে এসে আমার মনে আছে যে সরকারকে শুধু জনপ্রিয় হইলেই চলে না, সরকারকে কিছু ভালো কাজও করা লাগে। তো সেই ভালো কাজ গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার একা যদি করতে যায় সেটা হবে না, সকলকে নিয়ে যদি করতে পারে তাহলে সেটা সাস্টেইনেবল হবে, ইফেক্টিভ হবে, এবং কারোর জন্য সেটা মানে দোষের বা ইসের হবে না, দায়ের হবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় এমন অনেক কাজ আছে যেই কাজগুলো করতে গেলে আপনি কখনো কখনো জনপ্রিয়তা হারাই ফেলতে পারেন, হ্যাঁ, বা আরও অনেক ব্যাপার আছে। সেই জন্য জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যদি করা হয় তাহলে কিন্তু সেটা সাস্টেইনেবল হয়, গ্রহণযোগ্য হয়। তো সেই জন্য ঐক্যমত্যটা খুব বেশি প্রয়োজন, যে আমার দেশের প্রশ্নে কিছু কিছু বিষয়ে আমরা ঐক্যমত্য থাকবো, একসাথে থাকবো, একমত পোষণ করব, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস। নিশ্চয়ই। শহীদুল ইসলাম বাবুল সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। হান্নান মাসুদ সময় দিয়েছেন, কাল পার্লামেন্টে যাবেন, নিশ্চয়ই আপনার এলাকার দুঃখী মানুষ যারা রয়েছেন তাদের কথা তুলে ধরবেন। আপনার জন্য শুভকামনা থাকলো বাবুল ভাই, অন্যদিন নিশ্চয়ই কথা বলবার সুযোগ থাকছে। দর্শক, নতুন সরকার, সংসদ, তারুণের বাংলাদেশ নিয়ে আজ কথা বলছিলাম। বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশা করছি, যখন রাজনীতিবিদরা গণমানুষের জন্য কাজ করবেন সেই প্রত্যাশা তো থাকছেই। শুভরাত্রি।